আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে শান্ত বায়োলজির দিকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে। তাহলে আজকে আমাদের চতুর্থতম না? হ্যাঁ, কোশ্চেন করতে চাইলে করো। আগের ক্লাসের কোন কোশ্চেন থাকবে? হ্যাঁ, দেওয়াল। প্যারাইটাল মানে ওয়াল বা দেওয়াল। প্যারাইটাল মানে ওয়াল বা দেওয়াল। না, আগের কোশ্চেন থাকলে করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আমরা গতদিন হচ্ছে কি কতটুকু হয়েছিল? ও, এখান থেকে তাহলে হচ্ছে যেটা বলছিলাম, মনে রাখার ছন্দ বলছিলাম, তাই না? যে বলেছিলাম যে অ্যামাইলেজ মল্টেজ এটা সব পাশেই থাকে যেখানে শর্করা পরিবার হবে, যেহেতু ক্ষুদ্রান্তে তিনটা খাবারই পরিবার হয়, তাই না? যেহেতু ক্ষুদ্রান্তে তিনটা খাবারই পরিবার হয়, তাহলে যেখানে যেখানে শর্করা পরিবার হয় সেই অর্থে বলা হচ্ছে যে শর্করা যেখানে যেখানে পরিবার হচ্ছে সেই জায়গাতে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাইলেজ আর মল্টেজ থাকছে। অ্যামাইলেজ আর মল্টেজ থাকছে, সেই অর্থে বলছে যে অ্যামাইলেজ মল্টেজ সব রসে আর আসল আন্তিক রসে। এই জায়গাতে একটা বিষয় একটু খেয়াল করো। তো এটা তো আমরা জানলাম যে অ্যামাইলেজ মল্টেজ, এটা আম মনে রাখতে পারো, আম, তাই না? আম মনে রাখলে রাজশাহী আমের জন্য বিখ্যাত, ঠিক আছে? আম মনে রাখলেও মনে থাকবে যে অ্যামাইলেজ আর মল্টেজ, আতে অ্যামাইলেজ মল্টেজ, এই তো, তাই না? আচ্ছা, অ্যামাইলাম মানে তো শর্করা, সেই অর্থে অ্যামাইলেজ নামকরণটা, এনজাইমের নামকরণটা এইভাবে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আন্তিক রসে এটা মনে রাখার জন্য আসল মনে রাখতে পারো, আসল, তাই না? কারণ দেখো অ্যামাইলেজ বলতে তো সব রসে আছে, যেহেতু শর্করা পরিপাক করছে, তাই না? যেহেতু শর্করা পরিপাক হচ্ছে, কাজেই সব জায়গাতেই অ্যামাইলেজ মল্টেজ থাকবে, তাই সবখানে অ্যামাইলেজ মল্টেজ। তাহলে এখানেও দেখো অ্যামাইলেজ আছে, মল্টেজ আছে, আর কি থাকলো? আসল। আতে হয় আইসোমল্টেজ, দন্তেশ্বতে হয় সুক্রেজ, আর লতে হয় কি? ল্যাকটেজ। তাহলে এই শব্দের মাধ্যমে তোমরা খুব সহজে মনে রাখতে পারবা, এই মানে কয়েকটা, তাই না? মনে রাখা যাবে। এখন হলো আইসোমল্টেজ আর শুধু মল্টেজ, এর মধ্যে কি পার্থক্য আছে? প্রথমে আসলে আবিষ্কার হয়েছিল মল্টেজ। মল্টেজে যেটা হয়, আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে আলফা ডি গ্লুকোজের 4 নম্বর কার্বন যুক্ত হয়। আলফা ডি গ্লুকোজের 1 নং কার্বনের সাথে আবার আলফা ডি গ্লুকোজের 4 নং কার্বন যুক্ত হয়। তো কিন্তু আইসোমল্টেজে যেটা হয়, 1 এর সাথে 6 যুক্ত হয়। আলফা ডি গ্লুকোজের 1 নং কার্বনের সাথে আলফা ডি গ্লুকোজের 6 নং কার্বন যুক্ত হয়। তাহলে এইটা হয় হচ্ছে আইসোমল্টেজ। পার্থক্য আছে কিন্তু, তাই না? এটা হলো শুধু মল্টেজ। তো আসলে প্রথমে মল্টেজ আবিষ্কার হলো, তারপরে পরে দেখছে যে আরেকটা মল্টেজ আছে, তো সেই মল্টেজটা আগের মল্টেজের মতোই, সেই মল্টেজ, কিন্তু এটা গঠনগত ভিন্নতা আছে, তাই না? গঠনগত ভিন্নতা মানে কি? যুক্ত হওয়ার ভিন্নতা আছে, আর এটা 1 এর 6, তাহলে ভিন্ন না? তাহলে এখন আইসো নামটা দিয়েছে এই কারণে একই বা সেম, মানে কি এটাও মল্টেজই, আসলে এটা হলো মল্টেজের মতো ইঞ্জিন, এটা মল্টেজের মতো ইঞ্জিন। হ্যাঁ, আচ্ছা, দেখি আবার দিচ্ছি। আচ্ছা, এবার দেখো তাহলে এইগুলো পার্থক্য। আর সুক্রোজ তো জানোই, তাই না? সুক্রোজে আলফা ডি গ্লুকোজ আর ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ, এই দুটো যুক্ত হয়, তাই না? ল্যাক্টো মানে দুধ বুঝায়। হ্যাঁ, ল্যাক্টো মানে দুধ বুঝায়, মানে দুধের মধ্যে শর্করা থাকে সেটাকে ল্যাকটোজ বলা হয়। দুধের মধ্যে যে শর্করা থাকে তাকে বলা হয় ল্যাকটোজ। ল্যাক্টো মানে দুধ, ঠিক আছে? তাহলে দুধের মধ্যে যে শর্করা, এই যে ল্যাকটোজ, ওস মানে কি? শর্করা বোঝায়, যেমন গ্লুকোজ, তাই না? ফ্রুক্টোজ, ঠিক কি না? সুক্রোজ, ওই যে ওস থাকা মানে শর্করা। তাহলে ল্যাক্টো মানে দুধ, আর এখানে কি আছে? ল্যাকটোজ, ওস আছে না? এই যে ওস আছে, এই কারণে এটা বুঝতে হবে যে এটা শর্করা। তাহলে দুধের যে শর্করা, দুধের শর্করাকে ভাঙার জন্য যে এনজাইম অবশ্যই হবে ল্যাকটেজ, কারণ এস হয়, এনজাইম হলে কি হয়? এস হয়। তাহলে এখানে এস, ল্যাকটেজ। তাহলে কি? ল্যাক্টো দুধের শর্করাকে ভেঙে ফেলছে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, গ্যালাক্টোজও কিন্তু 6 কার্বন বিশিষ্ট। পার্থক্য হলো যে গ্লুকোজে শুধু 3 নম্বর কার্বনে ওইস বামে থাকে, গ্যালাক্টোজে হলো যে 3 আর 4 নম্বরে বামে থাকে, এই পার্থক্য। যদি এগুলা তোমাদের পরীক্ষায় আঁকতে হবে না।
আচ্ছা, এবার আমরা চলে আসি। হ্যাঁ বলো। বোটানি সাবজেক্ট কোনটা? ওটা পড়ানো হয়েছে না? আচ্ছা, আরেকবার রিভিশন দেওয়া যাবে, আগে কোর্সটা আমরা শেষ করি। আচ্ছা, আমাদের পরীক্ষায় দিয়েছে বোটানি 7 8 9। আচ্ছা, এখন কথা হলো যে শোনো, এটার সিস্টেমটা কি, যে তুমি বাসায় যদি সময় পাও তাহলে ওই যারা যারা কি সমস্যা আছে তারা বাসায় পড়বা, পড়ে ধরো 2 পৃষ্ঠা করে পড়লাম, তাই না? 2 পৃষ্ঠা করে পড়ে তুমি যে অধ্যায়গুলো চলছে সেই ফাঁকেই কিন্তু প্রশ্ন করতে পারো, তাহলে কিন্তু সহজেই হয়ে গেল, তাই না? কিন্তু আমরা যদি আবার প্রশ্ন আসলে প্রথম দিকে পড়তে যাই তাহলে আমরা আবার ঠিক কিনা? তাহলে তার মানে এই জন্য হলো নিয়ম হলো পূর্বের অধ্যায়গুলো ভুলে গেলে তুমি তোমার অবসর সময় ওগুলো পড়বা, পড়ে পড়ে না বোঝার জায়গাগুলো জিজ্ঞেস করবা। হ্যাঁ, আপনি ধরেন স্যার, কোনো হয়তো দরকার না দরকার না, আসলে কিছু কিছু মানুষের ইয়ে থাকে বুঝছো, যে ওই বদ অভ্যাস থাকে, মানে কোন হলো, হ্যাঁ মানে ওই নিজে কল করবে না, আমাকে দিয়ে কল করাবে, এটা আমি চিনতে পারছি। স্যার এবার কাটেনি কিন্তু। হ্যাঁ কাটেনি কি বাচ্চা? ও আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে, সমস্যা নেই, এটা ইয়ে করো। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে যেটা বলছিলাম যে তোমাদের পূর্বের অধ্যায়গুলো যদি এখন রিভিশন দিতে চাও তাহলে ওইভাবে একটু করো, কারণ দেখো আমি যদি আবার 6 কি 3-এ চলে যায় তাহলে এইগুলো আবার সমস্যা হবে না, এই কারণে এগুলো তোমরা খাতার নোটগুলো দেখবা, খাতায় তো আমি সবকিছু লিখে দিয়েছি, ওইগুলো নোট লিখবা, যেগুলো ভুলে যাবা শুক্রবার করে। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত হলো। এখন দেখো আমিষ পরিপাক, যেহেতু আমরা আগে বলেছি ক্ষুদ্রান্তের মধ্যে, তাই না? ক্ষুদ্রান্তের মধ্যে, ক্ষুদ্রান্ত কিন্তু আসলে পাকস্থলীর পর থেকে বেরোতে আগ পর্যন্ত, তাই না? ক্ষুদ্র আন্ত্র, তাই না? ক্ষুদ্র নাড়িভুঁড়ি, এটা কিন্তু ক্ষুদ্রান্ত। তাহলে এই ক্ষুদ্রান্ত বলতে যেহেতু 3টা খাওয়ারই পরিপাক হয়, তাহলে এবার আমিষ পরিপাকে আসলাম আমরা। এতক্ষণ শর্করা পরিপাকের ব্যাপার গেল, এখন আমিষ পরিপাকের ব্যাপার হলো। তো আমিষ পরিপাকের ক্ষেত্রে এখানেও কিন্তু এনজাইম আছে 8টা, তাই না? এই 8টা এনজাইম মনে রাখার একটা ছন্দ বানিয়েছি, এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো যে কিভাবে আমরা মনে রাখতে পারি। দেখো আমিষ পরিপাক আমি ক্লাস শেষে আরেকবার বলে দেবো, তবে এটা কিন্তু 3টা অংশ আলাদা আলাদা আছে। যেমন ধরো শুধু শর্করা আলাদা সৃজনশীল, শুধু আমিষ আলাদা সৃজনশীল, শুধু লিপিড আলাদা সৃজনশীল, একসাথে 3টা আসে না, একসাথে 3টা আসে না। আচ্ছা, এখন দেখো আমিষ পরিপাকের ক্ষেত্রে মনে রাখার ছন্দটা একটু লিখি, যে ছন্দটা হলো এরকম, টিকার কবলে হ্যাঁ এটা একটু অনেকগুলো তো, তাই আমাশয় টাইট করেছে, আমাশয় এটা কোনো বাহাদুরি না, তুমি যদি চিন্তা করো তুমিও ছন্দ বানাতে পারো। আমি ধরো চিন্তা করছি যে এটা মনে রাখার জন্য কি বানানো যেতে পারে, তাই আমি ধরো একটা বানাইছি, হ্যাঁ। কিন্তু তুমি হচ্ছে এমনি মনে কখনোই থাকে না, ছন্দের মাধ্যমে বেশি ভালো মনে রাখা যায়। টাইট করেছে, এমনি তো সবকিছুই হয়, কিন্তু আমরা টেকনিক কেন অবলম্বন করি, তাই না? একটু সহজ হওয়ার জন্য, জিনিসটা একটু সহজ হওয়ার জন্য, সেই জন্য আমরা টেকনিক অবলম্বন করি না। তো এই জন্য টেকনিক গুলো একটু ফলো করা ভালো। তুমি যখন ধারা মুখস্থ করতে যাচ্ছ তখন একটা দুটো একটার সাথে আরেকটা ট্যাস লাগে যেতে পারে, হ্যাঁ তা তো ভুলবাই। তো দেখো টিকার বলে কি হয়, টতে ট্রিপসিন লিখলে লেখো, এটা কি থাইমোট্রিপসিন, অবলে এটা তো বয়, হ্যাঁ কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস একটা আছে, ট্রাইপেপটাইডেট, ইলাস্টিনেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস। দেখো 8টাই হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। যদি লিখতে চাও লিখে ফেলো ঝটপট। ওই প্রত্যেকটার
প্রথম অক্ষর দিয়ে দিয়ে ঝটপট লিখে ফেলতে পারো, পরে আমি বুঝাচ্ছি মানে এগুলো কেন এরকম, মানে নামগুলো এরকম কেন হলো এগুলো আমি বলছি, আগে একটু লিখে নাও। রোজার মাসে যাদের ব্যাচ 5টা আর 6টা ওদের ব্যাচ দুপুর 2টা করে দিয়েছি, তাছাড়া তো আর হচ্ছে না সময়। হ্যাঁ রেস্ট, কিসের রেস্ট? স্যার আমাদের বাসে এই টাইমে থাকবে। হ্যাঁ তোমাদের তো কোনো সমস্যা নেই, মানে ধরো রোজার মাসে 2টে পড়া অত রেস্ট লাগে না, কারণ খাওয়া দাওয়া তো নাই। এটা মানসিক ব্যাপার, মানসিকের ব্যাপার। তুমি মানসিকতা যদি মনে করো যে দুপুরবেলা কেমন হচ্ছে, আর তুমি যদি মনে করো যে আমি বরঞ্চ পড়তে যাই, তাহলে কি হবে, আমার সময়টা কাটবে, আমার রোজা লাগবেই না। হ্যাঁ তাই না, বলে লাগবে। হ্যাঁ তোমার হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে দেখা হবে, তাই কি না? আর আর আমি তো তোমাদের পড়ানোর সময় একবারে যে বোরিং হয়ে যায় তাও তো না, তাই না? তোমাদের এনার্জির জন্য পড়ানোর সময় হাসির কথা বলি। হ্যাঁ কত রোজা এখনই আচ্ছা এখন হচ্ছে যে কমপক্ষে ধরে রাখো 20 রোজা, কমপক্ষে ধরে রাখো 20 রোজা, বাকি আমাকে থাকতে দিবেন না স্যার। ওই দেখো 25 রোজা দেখছো, আমাকে থাকতে দিবেন দিবেন। এখানে থাকতে দিবেন। আচ্ছা তাহলে এখন একটু দেখো টিপসির নামকরণ কেন হলো, লেখা হয়েছে সবার? আচ্ছা এবার দেখো, এই তুমি দেখো টিপসির নামকরণ কেন হলো। টিপসিন শব্দটা আসছে গ্রিক শব্দ ছাত্র থেকে, ছাত্র এরকম মানে গ্রিক শব্দ। হ্যাঁ ছাত্র, এর অর্থ হলো আমি ভেঙে ফেলি, মানে অর্থাৎ টিপসিন মানে আমি ভেঙে ফেলি। টিপসিন মানে কি? হ্যাঁ টিপসিন মানে আমি ভেঙে ফেলি, আসলে আমি ভেঙে ফেলি। সরকারের ক্ষেত্রে তো হচ্ছে এগুলো ভাঙে, যে এমআইএস মডেল যেগুলো তো হচ্ছে সরকারের ক্ষেত্রে, তো এটা অফিসিয়াল ক্ষেত্রে প্রযোজ্য হলো। হ্যাঁ না, কারণ এখানে 8টা এনজাইম আছে, তো তো প্রথমে টিপসিন আবিষ্কার হয়নি, আবিষ্কার হয়েছে টাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, এগুলো আবিষ্কার হয়েছে। ওইটা এখন চিন্তা করছে এটাও তো এক এনজাইম, তো এক এক রকমের দেখতে, তাই না? তো একটা তো নামকরণ করা দরকার। তখন বৈজ্ঞানিক চিন্তা করলো যে নামকরণ করি, যে এও তো ভেঙেই ফেলে, আমিষকে ভেঙে ফেলছে, তাহলে এটাই দিই নামটা, যে আমি ভেঙে ফেলি, মানে এই এনজাইম কাজ হলো সে বলতেছে আমি ভেঙে ফেলি। তো এখন কত এনজাইম তো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন আকৃতির হয়, তো অনেকগুলো এনজাইম আছে। এখন এক এক রকম নাম। দেখো তার পরেরটা, যেমন পরেরটার নাম দিয়েছে কাইমোটিপসিন। এই এনজাইম কিন্তু আগেরটার থেকে একটু ভিন্ন, হ্যাঁ কিন্তু কাছাকাছি মিল আছে গঠনগতভাবে। এখন বলছে এইটার নাম আবার কাইমোটিপসিন কেন? কাইমের মধ্যে থাকা যে প্রোটিনগুলো আছে সেইটা ভেঙে ফেলে, তার উপরে কাজ করে, এই অর্থে নাম হচ্ছে কাইমোটিপসিন। কাইমের মধ্যে থাকা প্রোটিন ভেঙে ফেলে, তাই এর নাম হলো কাইমোটিপসিন। এরপরে দেখো কার্বক্সিপেপটাইডেস, নামকরণ কার্বক্সিপেপটাইডেস কেন হয়েছে? আমরা জানি প্রোটিন কিন্তু এরকম ভাবেই গঠিত, যে একদিকে কার্বক্সিলিক অ্যাসিড, তাই না, একদিকে কার্বক্সিলিক অ্যাসিড, একদিকে মনে করো কার্বক্সিলিক অ্যাসিড, এখন আরেকদিকে এখানে মনে করো এরকম আছে, এখানে NH2 ধরো আছে, এইভাবে আরো অনেক আছে। তো এনজাইমটা কাজ করে এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে না, এই দুটার মাঝে মনে করো কার্বক্সিলিক অ্যাসিড আছে, এটার উপর কাজ না করে এটার উপর কাজ করে, এটা ভেঙে ফেলে দেয়, এটাকে বিচ্ছিন্ন করে ফেলে, তখন কি এই দুটা আলাদা হয়ে যায়। মানে একটা প্রোটিনের মধ্যে আমরা জানি প্রোটিন কিভাবে গঠিত, একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড, এরকম করে তো প্রোটিন, তাই না? কিন্তু ভাঙার সময় সে হলো অ্যামিনো গ্রুপকে না ভেঙে কার্বক্সিলিক অ্যাসিডকে সে ভেঙে ফেলে দেয়, যেকোনো একটা ভাঙলে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। সে কাজ করে কার উপরে? এই কার্বক্সিলিক অ্যাসিডের উপরে কাজ করে, কার্বক্সিলিক অ্যাসিডকে ভেঙে ফেলে, হয়তো এর ওইস কে বাতিল করে দেয়, বুঝছো? তো এই যে এর উপরে কাজ করে, তাই এর নাম কার্বক্সিপেপটাইডেস, ঠিক আছে? আর পেপটাইড কেন? পেপটাইড মানে তো আমরা জানি যে বন্ড, তাই না? দুটো অ্যামাইনো অ্যাসিডের
যখন যুক্ত হয় তখন কিন্তু এখানে একটা পেপটাইড বন্ড হয়। এর আগে বলছিলাম, মনে আছে? মনে আছে কি? ধরো এই দুটো যখন যুক্ত হয়, এটাকে যদি একটু সাজিয়ে লিখি, মনে করো নাইট্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, NH2 না এইটুকু পর্যন্ত। তো এখন এইটুকু দিয়ে এটা আসলে কি হয়, এইটুকু দিয়ে পানি হয়ে চলে যায়, কিন্তু এটার মূল গঠন তো এরকম হয়ে থাকে। এই অক্সিজেনটাকে যদি উপরে বসাই দিই তাহলে কিন্তু এখানে থাকছে নাইট্রোজেন এইচ। তো যখন এরা বন্ড গঠন করে তখন কিন্তু এইটুকের মধ্যে দেখো 5টা বন্ড আছে, তাই না? এই জন্য আসলে এমনিতে নরমালি প্রোটিনকে আমরা বলি, প্রোটিনের 2টা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয় তার নাম পেপটাইড বন্ড, তার নাম হলো পেপটাইড বন্ড, যেহেতু 5টা বন্ড একসাথে চলে আসে তাই এটাকে নরমালি আমরা বলি পেপটাইড বন্ড, নরমালি এইভাবে বলা হয়, ঠিক আছে? তো কার্বক্সিলিক সাইডটাকে ভেঙে ফেলে দেয়, এই কার্বনের এই সাইডটাকে ভেঙে ফেলে দেয়, ভেঙে ফেললে তখন এটা আলাদা হয়ে যায়। ধরো আমি যদি এই কার্বনের কার্বনের এই বন্ডের এই অংশটা এটার উপর কাজ করে এটাকে যদি আলাদা করে দিই তাহলে তো এরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের উপর কাজ করে, তাই এর নাম হলো কার্বক্সি পেপটাইডেস। এরপরে দেখো অ্যামিনো পেপটাইডেস, তাহলে বুঝতে পারছো কেন নাম হলো। দেখো এবার কার উপর কাজ করবে, এই যে অ্যামিন গ্রুপ যে আছে এই যে এইটার উপরে, এইটাকে ভেঙে বিচ্ছিন্ন করে দেয়, তাহলে এই জন্য এর নাম হলো অ্যামিনো পেপটাইডেস। টাইপেপটাইডেস নাম কেন হলো, 3টা অ্যামিনো অ্যাসিড যদি থাকে একসাথে থাকে, 3টা অ্যামিনো অ্যাসিড, তাহলে সেটাকে আমরা কি টাইপেপটাইডেড বলবো। টাইপেপটাইড 3টা অ্যামিনো অ্যাসিড একসাথে থাকে তাহলে তাকে আমরা কি বলবো, টাইপেপটাইড। 2টা অ্যামিনো অ্যাসিড একসাথে থাকলে ডাইপেপটাইডেস। তাহলে এর নাম টাইপেপটাইডেস কেন হলো, তার মানে 3টা অ্যামিনো অ্যাসিড একসাথে আছে এরকম যৌগ, সেরকম যৌগকে সে ভেঙে ফেলছে, সেরকম যৌগকে সে ভেঙে ফেলছে, তাই এর নাম হলো ট্রাইপেপটাইডেস। ডাইপেপটাইডেস বুঝতে পারছো, 2টা অ্যামিনো অ্যাসিড একসাথে আছে আর সেই 2টা অ্যামিনো অ্যাসিডকে সে ভেঙে ফেলছে, তাই এর নাম কি, ডাইপেপটাইডেস। তাহলে এইভাবে কিন্তু নামকরণগুলো হলো। নামকরণটা বুঝতে পারছো ব্যাপারটা, কেন এরকম নাম হয়েছে এটা একটু মনে রাখতে হবে, তাহলে তোমার সুবিধা আর কি, মানে মিনিংটা মনে রাখতে হবে। হ্যাঁ, মিনিংটা মনে রাখতে হবে। বলা হয় যে মানুষ, পৃথিবীর নাকি সকল মানুষ সবাই 1% হলেও পাগল। হ্যাঁ, এক একজন এক এক সাইডে পাগল আর কি, বুঝতে পারছো, যে এক একজন এক এক সাইডে পাগল। তো এখন ধরো যে বলছে সে এই সাইডে পাগল, তাহলে যারা স্যার হচ্ছে মানে যাদেরকে পাগল বলে তাদের মধ্যে কি ভালো, মানে তারা কি সুস্থ হতে পারবে না? না সেটা কখনো হতে পারবে না। 1% যে 99% তো ভালো, ওই 1% এর জন্য তো তার সমস্যা নাই, বুঝছো? তবে হ্যাঁ, অনেকের ধারণা যে ইউরোপ আমেরিকার মানুষরা পার্সেন্টেজে পাগলের পার্সেন্টেজ মানে বেশি, তারা হলো বেশি ভালো আর 0.5। কি অবস্থা, তাহলে দুইবার কল দিলে তো বুঝতে হবে যে বিজি আছে। হ্যাঁ, এইটা কোথায় জানো এবারে, আচ্ছা কোন জায়গায় জানো, ওই পাশে মানে এভাবে স্লাইড করে আচ্ছা তো আরে স্যারের ফোন আর আমার ফোন সেম ভিভো। হয়ে গেল এখন? আচ্ছা, এই ভিডিওতে আসছে। আচ্ছা, তো মানে কেন 1%, 1%, 2%, সর্বোচ্চ 5%, সাধারণ মানুষ সর্বোচ্চ 5% পাগল হতে পারে। হ্যাঁ, আর বেশি হলে তখন সেটা আর কি, হ্যাঁ বেশি হলে সেটা পাগল বলা হয়, মানে আচ্ছা এমনকি ডাক্তারদের মধ্যে, বৈজ্ঞানিকদের মধ্যে কারো মধ্যে খুব বেশি রাগ থাকা এটা পাগলের লক্ষণ, এটা তার পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ বেশি। সেই অর্থে ইউরোপ আমেরিকার মানুষদের রাগ কম থাকে, এই জন্য ওরা খুব পাগল এবং ওরা অনেক কিছু আবিষ্কার করতে পারে। আর ভারত মহাদেশ বা এগুলো গরম প্রধান দেশ আর কি, গরম প্রধান দেশ, মানে আফ্রিকা মহাদেশ। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে এই জন্য আমরা একটু বেশি পাগল পাই, আমরা একটু বেশি। এর মধ্যে হয়তো কেউ 1%, কেউ 2%, কেউ 2.5% এরকম আছে। তো এটা নাকি সত্যি কথা আর কি, বুঝছো? যে আমাদের কাছে এটা একটা অসম্ভব ব্যাপার যে বাচ্চারা যদি ভুল করে তাহলে তাকে বকাঝকা করতে হবে, এটা আমাদের কাছে কি স্বাভাবিক না? ইউরোপ আমেরিকাদের কাছে যদি কোনো মা বাবা বাচ্চাকে বকাঝকা করে তাহলে ইউরোপ আমেরিকার মানুষেরা মনে করে থাকে ওই মা বাবার মাথার সমস্যা আছে, সেই জন্য বকাঝকা করে, ওই জন্য ওরা পানিশমেন্টের ব্যবস্থা রাখে। বাচ্চাকে তুমি যদি তোমার নিজের বাচ্চাকে তুমি বকাঝকা করো,
ওই বাচ্চা যদি কমপ্লেন করে তাহলে ওই মা বাবার 6 মাসের জেল হবে। আমাদের দেশে এরকম না। হ্যাঁ, আমাদের দেশে থাকলে আমাদের দেশে 99% মা বাবাই জেল থাকে। তিনটাই কমপ্লিট করে। জেল থেকে বের হতো আবার জেল হতো। ওই জন্য আমাদের দেশে এই আইন করেনি, কারণ এখানে পাগলদের বাস বেশি, মানে পাগলরা একটু বেশি বাস করে, তাই না? এই জন্য, বুঝছো? তো এটা হলো আসলে ফ্যাক্ট। তাহলে হচ্ছে বুঝতে পারা গেল তো নাকি? আচ্ছা, তাহলে এবার লাস্টে একটা আছে, এখানে একটা আছে কোলাজিনেস। আসলে কোলা মানে আঠা বোঝায়, কোলা মানে আঠা। যে প্রোটিন তো কিছুটা লম্বা লম্বা হয়, এই প্রোটিন গুলাতে একটু আঠা আঠা ভাব থাকে, এইগুলাকে তখন বলা হয় কোলাজেন থেকে কোলাজিনেস। এটা মাছ মাংসের মধ্যেও থাকে। কোলা মানে আঠা, কোলা মানে আঠা। ইলাস্টিস তো আগেই বুঝতে পারছো, ইলাস্টিন মানে স্থিতিস্থাপকযুক্ত, তাই না? রবার্টের মতো সেগুলো হলো, হ্যাঁ এই, তাহলে এই জিনিসগুলো হলো ইলাস্টিন। তারপরে আন্তিক রসে আবার পলিপেপটাইড, এটা তো ওই 8 পর্যন্ত লিখলেই হবে আর কি। হ্যাঁ, তাহলে এটা দেখো, এটা সৃজনশীল হিসাবে শুধু শর্করা পরিপাকের একটা অংশ আসতে পারে অথবা আমিষ পরিপাকের একটা অংশ আসতে পারে, তাই কি না? এরপরে আমরা চলে আসি যে স্নেহ পরিপাক। হ্যাঁ, পার্থক্য ক্ষয়ের জন্য 3টা বলবো, যেগুলো তাহলে হবে। এবার আমরা চলে আসি স্নেহ পরিপাকে। দেখো এখানে 4টা লবণ, এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। 4টা লবণ আছে স্নেহ পরিপাকের ক্ষেত্রে, অর্থাৎ পিত্তরসে অবস্থিত পিত্ত লবণ, যেমন সোডিয়াম গ্লাইকোলেট। তাহলে এরা গ্লুকোজের জারণের ফলে উৎপন্ন হয় আর কি, গ্লুকোজ জারিত হয়ে তারপরে হচ্ছে যে এটা উৎপন্ন হয়, এই জন্য গ্লাইকোলেট নাম হয়েছে। আর কোলেট কথাতে আসছে, কোলে মানে পিত্তাশয়, মানে পিত্তাশয়ের মধ্যে থাকে, তো তাই শেষে আছে হলো কোলেট কথাটা এইভাবে আসছে। হ্যাঁ, তারপরে দেখো যে সোডিয়াম টোরোকুলেট, তারপরে পটাশিয়াম গ্লাইকোলেট আর পটাশিয়াম টোরোকুলেট, এই 4টা, সবটার শেষে 2টার শেষে টোরোকুলেট আছে। আর এটা একটা অ্যাসিড এক ধরনের আর কি, সোডিয়াম অ্যাসিড এক ধরনের অ্যাসিড, টোরোকুলেট হলো এক ধরনের টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, এই অ্যাসিড, এটা হলো টোরোকুলেট। আর গ্লাইকোলেট তো আগেই বললাম, হ্যাঁ, গ্লুকোজ জারণের ফলে তৈরি হয়, তাই। তাহলে এই যে 4টা আর কি লবণ, এই লবণগুলো স্নেহজাতীয় থেকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, এর কতদিন আমরা আলোচনা করছিলাম। এবার দেখো অগ্ন্যাশয় রসে আবার এইখানে আমরা যে বিষয়টা মনে রাখতে পারি যে লাইপেজ আবার সব রসে, লিপিড পরিপাক করতে গেলে সব জায়গাতে লাইপেজ থাকবে, এটা স্বাভাবিক, লিপিড পরিপাকের জন্য লাইপেজ লাগে। হ্যাঁ, তাহলে লাইপেজ সব রসে, অর্থাৎ অগ্ন্যাশয় রসের মধ্যে লাইপেজ আছে, আবার আন্তিক রসের মধ্যেও লাইপেজ আছে, এই জন্য বলছে সব রসে লাইপেজ হলো সব রসে। অগ্ন্যাশয় রসের মধ্যেও লিপিড পরিপাকের জন্য লাইপেজ আছে, আবার অন্ত্রের মধ্যেও, অন্ত্রের যে অন্তঃপ্রাচীর সেখান থেকেও লাইপেজ এনজাইম বের হয়, তাই বলছে লাইপেজ সব রসে। তাহলে লাইপেজ সব রসে আমরা পাচ্ছি, যেমন ধরো অগ্ন্যাশয় রসে লাইপেজ পেলাম, তাই না? তারপরে হচ্ছে আবার আন্তিক রসেও লাইপেজ পেলাম। তাহলে বাকি কয়েকটা আমরা মনে রাখতে পারি কিভাবে, যে কফি আমলে লাইপেজ সব রসে, কফি আমলে এটাতে আমরা কিন্তু বাকিগুলো মনে রাখতে পারি। কফি আমলে 2টা ছন্দ বানিয়েছে অবশ্য, আরেকটা ছন্দ বলছি যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ব্যবহার করতে পারো। আগে এটা দেখো, এটাতে আমরা মিলাই কফি কিভাবে হচ্ছে, কতে হলো ওই যে অগ্ন্যাশয়ের মধ্যে কোলেস্টেরল এস্টারেজ যেটা, তাই না? আচ্ছা, তারপরে ফতে কি হচ্ছে, ফসফোগ্লাইসিস। এবার হলো আমলে আতে অ্যামিনো, কই গেল আতে, ও হ্যাঁ, এই ফসফোলাইপেজেরই অপর নাম কিন্তু অ্যালকালাইন ফসফোলাইপেজ আসলে। হ্যাঁ, এইটা মিলবে, এই ফিতে এটা না, এটা হচ্ছে অন্য বইয়ে কিন্তু অ্যালকালাইন ফসফোলাইপেজ আছে 2 নম্বরে, সেটা হ্যাঁ এটা আছে, হ্যাঁ আদে অ্যালকালাইন ফসফোলাইপেজ একই জিনিস, এর পুরো নাম অ্যালকালাইন। এই জন্য আসলে এখানে এইভাবে ছন্দটা বানানো হয়েছিল আর কি। হ্যাঁ, অ্যালকালাইন, তাহলে অ্যালকালাইন ফসফোলাইপেজ হলো আতে। মতে মনোগ্লিসারাইডেস,
মতে 3 নম্বরটা মোনোগ্লিসারাইডেস, আর লাস্টের লতে কি লেসিথিনেস। লেসিথিন মানে কি সেটা কিন্তু এর আগে বলছি, মনে আছে? লেসিথিনের লেকিটোস মানে হলুদ, তাই না? এই প্রথমে এটা ডিমের কুসুমে পাওয়া গেছিল, ডিমের কুসুম হলুদ, তারপরে ওইটা নাম হয়ে গেছে লিপিড জাতীয় উপাদান লেসিথিনেস। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা আরেকটা বানিয়েছেন এরকম, সেটা হলো এরকম, এটা যদি মনে করো যে এটা ব্যবহার করতে পারো, সেটা হলো লাভ দিয়ে বলে উঠলো আগে দেখানো, তাহলে আগেরটাই বলে এখানে সবগুলো একই, ওগুলো লাগবে না, আগেরটাই ব্যবহার করো তাহলে। হ্যাঁ, আগেরটাই ব্যবহার করো, আগেরটাই ভালো, তাই না? আচ্ছা, আগেরটাই করো তাহলে। এবার আমরা চলে আসি পরিপাক গ্রন্থির ভূমিকা এই অংশে। প্রথমে এখানে এমসিকিউ জন্য মনে রাখতে হবে মানবদেহে 5 ধরনের পুষ্টিগ্রন্থি রয়েছে। মানবদেহে 5 ধরনের পুষ্টিগ্রন্থি রয়েছে, এটা এমসিকিউ জন্য মনে রাখবা। লালাগ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, এই 5 ধরনের। আচ্ছা, তারপরে এখন লালাগ্রন্থি। লালাগ্রন্থি থেকে কিন্তু যে লালাগ্রন্থির মধ্যে 3 জোড়া যে লালাগ্রন্থি আছে, এটা সহজ, কিন্তু এটা কিন্তু আসে বলতে আমাদের মধ্যে কয় জোড়া লালাগ্রন্থি আছে? লালাগ্রন্থি 3 জোড়া আছে। এরপরে মনে রাখতে হবে যে আমাদের মুখগহ্বরে 2 ধরনের কোষ আছে, একটা হলো সেরাস কোষ আর একটা হলো মিউকাস কোষ। সেরাস কোষ হচ্ছে সেরাস মানে পানি তুল্য, সেরাসের বাংলা অর্থ পানি তুল্য, মানে পানির মতো উপাদান যদি ক্ষরণ করে তাহলে সেটাকে বলে সেরাস কোষ। সেরাস মানে পানি তুল্য, পানির মতো। হ্যাঁ, সেরাস মানে পানির মতো। তাহলে এই যে পানি তুল্য বা পানির মতো কোনো কোষ যদি পানির মতো উপাদান ক্ষরণ করে তখন তার নাম হয় সেরাস কোষ। মিউকাস মানে তো পিচ্ছিল, যেগুলা পানিগুলা পিচ্ছিল হয় সেগুলো হলো মিউকাস কোষ। এই দুটো মনে রাখবা। এরপরে 3টা গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, এটা মেডিকেল অ্যাডমিশনে 12 সালে আসছে কিন্তু প্যারোটিড গ্রন্থি সম্পর্কে। হ্যাঁ, এটা কোথায় থাকে এইভাবে। তারপরে দেখো সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, এটা তো আগেই জেনেছো। সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, এই জায়গায় একটা কথা আছে, ম্যান্ডিবল মানে তো আমরা জানি নিচেরটা কি ম্যান্ডিবল, তাই না? উপরেরটা হ্যাঁ নিম্নচল, ঊর্ধ্বচল। তাহলে এটা হলো ম্যান্ডিবল। ম্যান্ডিবল কথাটা আসে মেশিন থেকে, মেশিন যখন নড়াচড়া করে আমাদের এটা নড়াচড়া করে, হ্যাঁ, তাই না? যেমন সাপের কিন্তু দুটাই ম্যান্ডিবল, কারণ সাপের দুটাই একসাথে নড়াচড়া করতে পারে, এই জন্য ওদের কিন্তু ম্যাক্সিলা নাই। হ্যাঁ, নরমক্ষম যেটা সেটা ম্যাক্সিলা। হ্যাঁ, তাহলে হচ্ছে যে ম্যান্ডিবল নরমক্ষম। হ্যাঁ, ম্যান্ডিবল নরমক্ষম তাহলে এখানে দেখো সাবম্যান্ডিবলের গ্রন্থিতে একটা কথা মনে রাখতে হবে, ফেনুলাম কোথায় থাকে, এই ফেনুলামটা মনে রাখবো। ফেনুলাম জিনিসটা কি? জিহ্বার নিচে ফেনুলাম নামক বিশেষ ত্বকের পাশে উন্মুক্ত হয়। আমাদের যে জিহ্বা আছে না, জিহ্বাটা যদি আমরা মুখ হা করে জিহ্বা উপর দিকে করি তাহলে দেখবো জিহ্বার তলে একটা মাংসপেশি আছে, যেটা আমাদের জিহ্বাকে আটকায় রাখে। যদি ওটা না থাকতো, আমরা যদি কেটে ফেলো তাহলে জিহ্বা পেটের মধ্যে চলে যাবে, পেটের মধ্যে চলে যাবে। হ্যাঁ, ওইটাই আমাদের আটকায় রাখছে, ওটা আমাদের কি করছে? আমাদের আটকায় রাখছে। কারণ যদি এটা না থাকতো তাহলে তুমি চিন্তা করছো এটা না থাকলে কি হবে? তুমি দেখা যায় রাত্রে ঘুমাইছো, সকালে তুমি নাস্তা করতে বসছো, তুমি দেখছো মুখে দিবা না, যে আম্মা আমার মুখে দিবা নাই, এই বের কর, হাত ঢোকায় বের কর, সে আমার হাতটা ঢোকায় বের করে, কত ঝামেলা হতো, তাই না? জীবনটা চলে যায় পেটের ভিতরে, তাহলে ওটা পর বের হয়ে যাবে না, পেটে থেকে যাবে। পেটে থেকে যাবে। হ্যাঁ, হজম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, প্রোটিন জাতীয় তো অ্যাসিড ট্যাসিড করে নষ্ট হয়ে যাবে, হজম হবে, কিছু হবে, এই জিনিসটা আমাদের আটকে রাখে। তো ওই জন্য এর নাম ফেনুলাম। ফেনুলামের বাংলা অর্থ লাগাম। লাগাম, হ্যাঁ, লাগাম ওই যে যেমন ঘোড়ার দড়ি থাকে না, লাগাম ওইটা ধরে রাখে। তো এই ফেনুলামের বাংলা অর্থ হলো লাগাম। লিখছো? আচ্ছা, এবার তাহলে লালাতে কিছু এমসিকিউ আছে গুরুত্বপূর্ণ, যেমন একজন সুস্থ মানুষ দৈনিক 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। তবে অন্য বই একটা তথ্য আছে, এটা লিখে রাখতে পারো, সেটা হলো যে একটা মানুষ সারা জীবনে কতটুকু লালা ক্ষরণ করে, বলা হচ্ছে 10,000 গ্যালন লালা ক্ষরণ করে। 10,000 গ্যালন, 1 গ্যালন ইকুয়াল টু 4.5 লিটার, প্রায় 5 লিটারের কাছাকাছি 1 গ্যালন ইকুয়াল টু। তাহলে 10,000 গ্যালন মানে বুঝতে পারছো একটা পুকুর তৈরি হয়ে যাবে, একটা পুকুর।
বুঝতে পারছো? যদি তুমি সারা জীবনে একটা মানুষের যত লালা হয় সেই লালা যদি একটা বড় গর্ত করো, পানি উঠে নিয়ে এরকম তার মধ্যে ফেলো, তো একটা পুকুর হয়ে যাবে। হ্যাঁ, 10,000 গ্যালন, 10,000 গ্যালন খরচ করে। তাহলে সুস্থ মানুষ প্রতিদিনের কথা এখানে হিসাবটা দেওয়া আছে, তাই না? এবার দেখো মুখ গহ্বরে তোমার হচ্ছে যে আমাদের মুখ গহ্বরে অম্লীয় অবস্থা খুবই অল্প থাকে আর কি, 2 থেকে 7.4, মানে অর্থাৎ সামান্য অম্লীয় সামান্য ক্ষারীয় এরকম একটা অবস্থা থাকে। সামান্য অম্লীয় থাকে, মানে এখানে ব্যাকটেরিয়া থাকে, তো তাদেরকে মারার জন্য একটু অম্লীয় দরকার, সেই জন্য মূলত থাকে। লালার উপাদানের মধ্যে লালার মধ্যে পানির পরিমাণ কত? কোষীয় উপাদান, কোষীয় উপাদান থাকে, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, লিউকোসাইট, শ্বেতকণিকা তো থাকতে হবে। লিউকোসাইট মানে কি? একটা শ্বেতকণিকা, তাই না? লিউকোস মানে সাদা, লিউকোস মানে সাদা বা বর্ণহীন, শ্বেতকণিকা যেহেতু বর্ণহীন ওই জন্য নাম হচ্ছে লিউকোসাইট। হ্যাঁ হ্যাঁ, এগুলো থাকে, মানে আমাদের মুখ তো সবসময় খোলা থাকে, তো বাতাসের মধ্যে ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে না, এগুলো চলে যায়, কারণ মুখ দিয়ে কথাবার্তা বলছি তখন এটা মিশে যায়। আমাদের থুতু তো লালা, থুতু তুমি যদি মাইক্রোস্কোপে দিয়ে ইয়ে করো তাহলে দেখবে যে এর মধ্যে এইসব আছে, কারণ এগুলো তো বাতাসে উড়ে বেড়ায়, তো সেগুলো আমাদের ঢুকে যায়, আমাদের মুখের মধ্যে থাকে, এই আর কি। প্রতিনিয়ত আসে, কিন্তু হলো অ্যাসিডিক ফর্মে এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে 3 নম্বর গ্যাস, এটা আসে না পরীক্ষায়, কার্বন ডাইঅক্সাইড কিন্তু দ্রবীভূত থাকে, বুঝছো? কারণ মূলত এখানে 3 নম্বরে একটা কথা আছে না, কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। মূলত কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে বলেই নাকি এটা অ্যাসিডিক হয়, কারণ কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড করে দিয়ে অ্যাসিডিক হয়ে যায়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড থাকার জন্যই। অযোগ্য লবণের মধ্যে শুধু পার্সেন্টেজ মনে রাখতে হবে, এগুলো কখনো কালে আসেনি। হ্যাঁ, এই যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো আসেনি আর কি। হ্যাঁ, তো শুধু পার্সেন্টেজটা, কত পার্সেন্ট অযোগ্য পদার্থ আর কত পার্সেন্ট জৈব পদার্থ। তবে এখানে একটা বিষয় মনে রাখতে পারো, সেটা হলো যে লালার মধ্যে বিভিন্ন লবণের আয়ন টায়ন থাকে কিন্তু। হ্যাঁ, তো যেমন এইখানে দেখো, যে এখানে বুঝবা লালার কাজ, এটার মধ্যে গুরুত্বপূর্ণ, মানে এমসিকিউর জন্য, আবার সৃজনশীলের জন্য কখনো আসেনি, তবে ক্ষয়ের জন্য আসছে, তো ক্ষয়ের জন্য পড়বা। গুরুত্বপূর্ণ হলো 2, 4, 6, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসে পরীক্ষায়। আমরা কত সময় পাবো? কয়টা বাজে? ও, তাহলে সময় আছে। আচ্ছা, তাহলে এইখানে আয়ন আছে কিছু, দেখো যেমন ক্লোরাইড আয়ন আছে, তাই না? আচ্ছা, 2 নম্বরে পড়ি। এখানে জেরোস্টোমিয়া নামে একটা রোগের কথা বলা হচ্ছে যে মুখ, জিহ্বা ও ঠোঁট লালায় সিক্ত থাকায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ, ভয়, উত্তেজনা, উৎকণ্ঠা ইত্যাদি সময় কিংবা অসুখের সময় লালাক্ষরণ কমে যায়, তখন কথা বলতে অসুবিধা হয়, এই অবস্থাকে জেরোস্টোমিয়া বলে। মানে মনে রাখবা, মানুষ যখন আতঙ্কে পড়ে যায় তখন তার পানি তৃষ্ণা লাগে। দেখবে অনেকেই কিন্তু আতঙ্কের সময় 1 গ্লাস পানি হবে। কেন এরকম হয়? এর কারণটা হলো, যখন মানুষ আতঙ্কে থাকে তখন ব্রেন তখন হচ্ছে যে সংকোচনের মাধ্যমে আমাদের লালাক্ষরণ হয়, তো ব্রেন তখন অন্য কাজে ব্যস্ত হয়ে যায় খুব বেশি, তাই লালাক্ষরণ করার কথা ভুলে যায়, লালাক্ষরণ করার কথাটা ভুলে যায়। ব্রেন যেহেতু অন্য কাজে ব্যস্ত, তো ভুলে যাওয়ার কারণে কি হয়, তখন হচ্ছে যে ওই লালা বের হয় না, তখন মুখটা খুব শুকনা লাগে। এই অবস্থায় মানুষ পানি খাইতে চায়। মানুষের যদি কোথাও অনেকখানি কেটে যায়, বা ধরো কেউ ধরে খুব পিটাচ্ছে, খুব মারছে, সেও কিন্তু তখন বলে যে আমাকে 1 গ্লাস পানি দে, পানি চাই। কেন? ওই একই কাহিনী, ব্রেন তখন, বুঝতে পারছো? যেমন ফাঁসির আসামিকে বলা হয় যে আপনার শেষ ইচ্ছা কি, কিছু খাইতে চান কিনা, এরকম। তো তখন অনেকে দেখা যায় যে অন্য সব খাবার খাইতে চায় না, বলে যে আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দিন, কারণ ওর ওই যে তখন ও বুঝতে পারছে আমার ফাঁসি হবে, মারাত্মক টেনশনে। হ্যাঁ, ওই টেনশনে তখন হচ্ছে লালাক্ষরণ আর হয় না, তখন হচ্ছে পানি তৃষ্ণাই বেশি লাগে, পানি খেতে চায়। মানুষের মৃত্যুর সময় পানি তৃষ্ণা লাগে। অনেকে বলে, দিস পানিটা দিলে হয়তো বেঁচে যেত, পানি চাচ্ছিল দিতে পারলাম না, মরেই গেল। আসলে ওই যে তখন তো ব্রেন বুঝতে পারছে আমি শাটডাউন হয়ে যাচ্ছি। হ্যাঁ, কাজে ব্রেন তখন আর ওই লালার দিকে খেয়াল করে না। এটা যেমন ধরো বয়োজ্যেষ্ঠ মানুষের পায়খানা ক্লিয়ার হয় না, নিয়মিত পায়খানা হয় না, ঝামেলা হয়। এর কারণ বয়োজ্যেষ্ঠ মানুষরা খুব বেশি টেনশন করে, এবং টেনশন করলে কি হয়, ব্রেন তখন ওই দিকে ব্যস্ত হয়ে যায়। তখন এই ঠিকঠাকভাবে পরিপাক তন্ত্রের মধ্যে যে এনজাইম ক্ষরণ করতে হবে, হরমোন ক্ষরণ করতে হবে, এই জিনিসগুলা তখন ও ভুলে যায়, মিউকাস ক্ষরণ করতে হবে, সবকিছু ভুলে যায়, ব্যস্ত অন্য বিষয় নিয়ে। তখন দেখা যায় যে তার এই সমস্ত সমস্যা হয়।
বুঝতে পারছো? এই আর কি। তো এই জন্যই আর কি বলা হয় যে ডাক্তাররা অনেক সময় ব্রেন স্পেশালি ওষুধ দেয় আর কি। হ্যাঁ, তাহলে এখানে জেরোস্টোমিয়া ওই জন্য লিখছে ভয়, উত্তেজনা, উৎকণ্ঠা। কেন এটা আমি বুঝলাম? ভয়, উত্তেজনা, উৎকণ্ঠা, এগুলাতে এই কাহিনী হয়। এটার নাম জেরোস্টোমিয়া কেন হলো? স্টোমা মানে মুখ, স্টোমা মানে মুখ, জেরো মানে হলো শুষ্ক, জেরো মানে শুষ্ক, এরকম বানান জেরো, এটা মানে হলো শুষ্ক, এটা মানে শুষ্ক। বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লোরাইড আয়নের কাজ কি? ক্লোরাইড আয়ন কি করে? এই যে বলছে স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। আসল ব্যাপারটা কি দেখো, আসল ব্যাপারটা হলো এখন বইয়ে সবকিছু ব্যাখ্যা থাকে না, হ্যাঁ, কিন্তু তোমাদের উচিত হলো সবকিছু লজিক জেনে জেনে পড়তে হবে। এখন ধরো বইয়ে এইটুকু লেখা আছে যে ভয় উৎকণ্ঠের সময় আমাদের লালা মুখ শুকায় যায়, বইয়ে এটা লেখা আছে কেন শুকায় যায়? তাহলে তুমি এটা জানলা, এখন তোমার ভালো লাগাটা বাড়লো ও এই কারণে, কিন্তু বই কি লেখা আছে? লেখা নাই। এই জন্য বইয়ের বাইরে থেকেও কিছু বিষয় জানতে হবে, শিখতে হবে, তাই কি না? লজিক জানতে হবে কেন এটা, ঠিক না? যেমন এখানেও ধরো ব্যাখ্যা নাই যে ক্লোরাইড আয়ন কিভাবে স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। অ্যালোস্টেরিক এনজাইম, এটা তোমরা নাম শুনেছো, কিন্তু এটা ওই ইয়েতে তৃতীয় অধ্যায় ছিল প্রথম পত্রে। অ্যালোস্টেরিক এনজাইম, অ্যালোস্টেরিক, এখন হয়তো মনে নেই তোমাদের। এই অ্যালো মানে হলো অন্য প্রান্ত বা অন্য সাইড, অন্য প্রান্ত বা অন্য সাইড, অন্য দিক, ঠিক আছে? তো অ্যালোস্টেরিক, টেরিক বলতে এনজাইম, যে এনজাইমের অন্য দিকেও একটা প্রান্ত থাকে। তো মনে করো এটা একটা এনজাইম, এই এনজাইমে এরকম একটা প্রান্ত আছে আছে তো কিন্তু এর আবার এই সাইডে আরেকটা প্রান্ত আছে। এখন হচ্ছে এটা একটা এনজাইম মনে করো, অন্য প্রান্তে আরেকটা অ্যাক্টিভ সাইট আছে, হ্যাঁ, আর এখানে সত্যিকারের এনজাইমের অ্যাক্টিভ সাইট, এনজাইমের অ্যাক্টিভ সাইট থাকে না, যেটা দিয়ে কোনো সাবস্ট্রেট বা যৌগের সাথে যুক্ত হয়। এখন এই এনজাইমের সাথে মনে করো যে কোনো একটা সাবস্ট্রেট যুক্ত হয়েছে, কিন্তু এনজাইম তাও কাজ করছে না, তখন দেখা যায় এই ক্লোরাইড আয়ন, আয়ন জাতীয় উপাদানগুলা, ওই আয়ন জাতীয় উপাদানগুলা এর সাথে এসে যুক্ত হয়ে গেল, আয়ন যুক্ত হয়ে গেল, এইবার এ তখন কাজ করতে শুরু করে দিল। তো এখানে ক্লোরাইড আয়ন এইভাবে কাজ করে। যেমন ধরো কেউ একজন নদী পার হবে, নদী তো না, মনে করো কেউ নৌকায় চলবে, নৌকায় উঠবে নদীতে। এখন নৌকা তো আছে সাবস্ট্রেটের মতো, যে তুমি ওখানে পা দাও, তোমার অ্যাক্টিভ সাইড দিয়ে পা দাও, উঠে যাবে, কিন্তু ও উঠতে চাচ্ছে না, আমার ভয় লাগছে, নৌকা তোমার সামনে আছে, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি পা দিলেই তো হবে, অ্যাক্টিভ সাইড পা দিলেই তো হয়ে গেল, ওতে না আমি পারছি না, তখন একজন লবণের আয়নের মতো এসে হাত ধরলো, হ্যাঁ এবার আমি পারবো, এবার পা দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? ইঞ্জিন এইভাবে অনেক সময় কাজ করে, যে সে তার অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট যুক্ত হয়েছে, কিন্তু তাও সাহস পাচ্ছে না কাজ করার। কিন্তু ওই ক্লোরাইড আয়ন, কিছু আয়ন জাতীয় উপাদান ওর যদি এই অন্য প্রান্তে এসে যুক্ত হয়, এ তখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন ও কাজ করে, তার আগে কাজ করে না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, 3 অধ্যায় আছে এনজাইম, অবশ্যই অ্যামাইলেজ হলো অ্যালোস্টেরিক এনজাইম। বাইকার্বনেট আয়ন কিন্তু ওইভাবে হয়েছে, ওই যে যখন কার্বনিক অ্যাসিড হয়েছে না, তখন কিন্তু বাইকার্বনেট আয়ন হয়ে গেছে, কার্বনিক অ্যাসিড ভেঙে যায়, হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন হয়ে যায়, হ্যাঁ। কিন্তু আর তেমন কিছু নাই। এবার আমরা যকৃৎ থেকে বলি। যকৃতের পরে এ পর্যন্ত 4টা বাজে নি তো? না, বাজে পরে এই পর্যন্ত পরীক্ষা দেব। এই পর্যন্ত দিবা? আচ্ছা, তাহলে এই পর্যন্তই দিও তাহলে। আচ্ছা, তাহলে যকৃতের উপর পর্যন্ত আমি আজকে বললে হবে। তো অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। কত বাজে এখন? 55। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, তো তোমাদের তাহলে পরীক্ষা নিয়ে একটু বলি, যে তাহলে যেটুকু পর্যন্ত হলো এটা মনে হয় অর্ধেক হয়ে গেছে, আর বাকি অর্ধেক আবার শেষ হলে আবার পরীক্ষা দিবা। তবে হচ্ছে যে তোমাদের হচ্ছে যে অলসতা বলে যেটা হয়, সেটা দেখা যায় যে যখন আমি এরকম হয়েছে যে সৃজনশীল এমসিকিউ একসাথে পরীক্ষা নিয়েছি, কোনো ব্যাচে দেখা যায় শুধু হচ্ছে এমসিকিউ দিয়ে সৃজনশীলের কোনো খবর নেই, এরকম করবা না। তো এবার এই কারণে এই সৃজনশীল প্র্যাকটিস বেশি করার জন্য এমসিকিউ কম দিয়েছি, সৃজনশীল 3টার মধ্যে 2টা লিখবা, এমসিকিউ মাত্র 20টা দিয়েছি।
তো 2টা সৃজনশীল লিখে হ্যাঁ। আবার 20টা এমসিকিউ। না 20টা এমসিকিউ করতে 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। না যদি কমন থাকে তাহলে সময় লাগবে না।